প্রিয় দর্শক, আমি ডক্টর সাব্বির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি, ভূ রাজনীতির দ্বারা কিভাবে প্রভাবিত হয়, সেই প্রভাবেরই বা ব্যাখ্যা কি এবং সেই প্রভাবের নেচারটা কিরকম। আমরা যদি প্রথমেই আমরা দক্ষিণ এশিয়ার কনটেক্সট বা দক্ষিণ এশিয়ার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে এখানে মানে বড় বড় শক্তিশালী দেশও রয়েছে, আবার ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে, বড় রাষ্ট্র রয়েছে, ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে। এবং দক্ষিণ এশিয়াতে বড় রাষ্ট্রের মধ্যে ভারতের অবস্থান হচ্ছে সবচেয়ে বৃহৎ। ভারত সব দিক থেকে, আমরা যদি দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার বললে বোধহয় ভুল হবে না। সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে ভারত এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ। সুতরাং এইটা আমরা যখন একটা দেশের ভূ রাজনীতি উপর তার একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর তার ভূ রাজনীতির প্রভাব আলোচনা করব, তখন এটা আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রগুলোর আপেক্ষিক শক্তির অবস্থান, তার যে আপেক্ষিক শক্তি, অর্থাৎ রাষ্ট্রটা কতটুকু শক্তিশালী বড় রাষ্ট্রের তুলনায়। তো যে প্রসঙ্গটি আমি ভারতকে নিয়ে বললাম, তো স্বাভাবিকভাবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হওয়ার কারণে এই অঞ্চলে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর প্রতি ভারতের প্রভাব অনেক বেশি। যদিও দক্ষিণ এশিয়াতে ভারত এবং পাকিস্তানের মধ্যে শক্তির বিস্তর তারতম্য থাকার পরেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চাইতে ভারত পাকিস্তানের শক্তিকে একটু খানিকটা বিবেচনায় রাখে। পাকিস্তানের শক্তিকে তাকে সমীহ করে চলতে হয় এই কারণে যে দুটো দেশে পারমাণবিক শক্তির অধিকারী, অন্যান্য দেশের সেই শক্তি নাই। যে কারণে অন্যান্য দেশের উপরে আমরা দেখি যে ভারতের আধিপত্য বা ভারতের প্রভাব প্রতিষ্ঠা করা খুব সহজ। ধরুন, আমরা যদি এখন সেই প্রভাবটা ভারত কিভাবে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিস্তার করেছে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে, এই অঞ্চলে ভারতের প্রভাব অলমোস্ট আনপ্যারালাল। এটি নিঃসন্দেহে বলা যায়। প্রথমত, যে আমি যদি সংস্কৃতির ক্ষেত্রটা ধরি, সংস্কৃতির ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতির মোটামুটিভাবে এই অঞ্চলে খুবই জনপ্রিয়। ভারতের সিনেমা থেকে শুরু করে তার যে টেলিভিশনের নাটক সবই জনপ্রিয়। এটা যখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার উদ্ভবের আগ পর্যন্ত এটা যেরকম ইলেকট্রনিক মিডিয়াতে আধিপত্যশীল ছিল, এখন সোশ্যাল মিডিয়ার মারফতে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভারতীয় কালচারাল ইনফ্লুয়েন্স এই অঞ্চলে অলমোস্ট অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় প্রভাব বিস্তার করে চলেছে আর কি। এটি গেল একটা। আবার অর্থনৈতিক দিক থেকেও ভারত, আমরা দেখি তো ভারতীয় অর্থনীতির যে কাঠামোগত চিত্র, এই দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর চাইতে ভারতের একটি বিশাল অর্থনৈতিক শক্তি। যে কারণে এই অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে ভারতের উপরে তারা ব্যাপকভাবে নির্ভরশীল। ভারত যদি কোনো পণ্য রপ্তানি করা বন্ধ করে দেয়, তখন সেটি সেই দেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের আঘাত বয়ে নিয়ে আসে আর কি। তো এ তো গেল আমি ভারতের অর্থনৈতিক শক্তির কথা বললাম। রাজনৈতিকভাবেও ভারতের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা দীর্ঘকাল ধরে ভারতে মোটামুটি ভাবে নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই গণতন্ত্র কোনো ধস নামানো সম্ভব হয়নি। গণতন্ত্র
ভারতের গণতন্ত্র আগে খানিকটা দুর্বল হলেও কিন্তু এর ধারাবাহিকতা বজায় রয়েছে। এখন আমরা আসি যে ভারত কিভাবে তার এই আধিপত্যগুলো বিস্তার করে যাচ্ছে বা তার প্রবল প্রভাব বিস্তার করছে এই অঞ্চলে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ভারত এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের ক্ষেত্রে মানে আমরা যেটা বুঝি ভারতের যে হিসেব নিকেশ, তার প্রভাবে যে হিসেব নিকেশ, সেখানে এ কথা সত্য যে এই দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপরে প্রভাব বিস্তারের জন্য ভারতের সামরিক শক্তি প্রয়োগের অতটা দরকার হয় না, কারণ কাঠামোগত ভাবেই ক্ষুদ্র রাষ্ট্রগুলো ভারতের সহায়তার উপর নির্ভরশীল অনেক ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্য সহায়তা তো অনেকাংশেই নির্ভরশীল। অন্য অনেক বিষয়েও ভারতের উপরে এই অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলোর একটা নির্ভরতা রয়েছে। আবার বাংলাদেশের বাস্তবতাটা তার চেয়ে তো আরেকটু ক্রুয়েল, আরেকটু নির্মম বলবো এই কারণে যে বাংলাদেশ যেহেতু লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি হওয়ার কারণে আমরা দেখি যে ভারতের সোর্স থেকে 50টারও অধিক নদী ভারতের যেগুলোর উৎসমূল সেই উৎস থেকে বাংলাদেশের ভিতরে ঢুকেছে। তো এই অধিকাংশ নদীগুলোর যে পানি ভারত তার উজানের দিকে উল্টো করে নিয়ে যাচ্ছে, এই অভিযোগ বহুদিন ধরেই বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে করে আসছে। তো এটা হচ্ছে আসলে এই দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপরে ভারত যদি তার প্রভাবকে আরো যখন সে মনে করে যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো শাস্তি দেওয়া দরকার, তখন সে তার কাছে কিছু স্বাভাবিক অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলো সে ব্যবহার করে। বাট এট দি সেম টাইম এই অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপরে ভারতের একটা নির্ভরতাও রয়েছে। যেমন ধরুন বাংলাদেশের 17 কোটি মানুষের একটা বিশাল বাজার, ধরুন শ্রীলঙ্কাতে ভারতের একটা পণ্যের বাজার আছে, নেপালে একটা বাজার আছে, ভুটানে পণ্যের বাজার আছে। সুতরাং এখন আবার নতুন করে আফগানিস্তান ভারতের জন্য একটা সম্ভাবনাময় জায়গা। সুতরাং এই জায়গাগুলোতে ভারতের বাণিজ্যের যে প্রসার, সেই প্রসারটি বা সেই বাণিজ্যের আধিপত্যটি ভারত যদি বন্ধ করে দেয়, সেটি যেমন এই দেশগুলোর জন্য ক্ষতির কারণ হবে, অন্যদিকে ভারতের জন্য ক্ষতির কারণ হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগেও বাংলাদেশের ক্ষেত্রে যখন ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল, তখন কলকাতার অনেক ব্যবসায়ীরা তারা একটা সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। সুতরাং এই বিষয়টা এরকম না যে একতরফা ভাবে একটি দেশ তার ভূরাজনৈতিক অবস্থানগত কারণে একচেটিয়া সুবিধা পায়, কখনো কখনো এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, এবার আসুন আমরা আলোচনা করে দেখি যে কিভাবে ভারত তার এই আধিপত্য, তার এই প্রভাবকে সে পরিচালনার ক্ষেত্রে ভারত এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দল, এই দুটো জায়গাকে তারা টার্গেট করে। তারা দেখে যে কোন রাজনীতিবিদ প্রভাবশালী এবং রাষ্ট্র ক্ষমতায় তার কি অ্যাক্সেস আছে বা প্রভাব কিরকম আছে। সেই ক্ষেত্রে ভারত সেই এই রাজনৈতিক দলগুলোকে তার প্রভাব করার চেষ্টা করে। রাজনৈতিক দলগুলো তো একটা দলকে তো পুরোপুরি প্রভাবে আনা যায় না, কিন্তু দলের কি লিডারদেরকে যদি তার পক্ষে আনা যায়, তখন সেই দলটি ভারতের স্বার্থের পক্ষে কাজ করে। যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, শ্রীলঙ্কাতেও ভারতপন্থী দল রয়েছে, নেপালে তো রয়েছেই, যারা একটু ভারতীয় স্বার্থের দিকে বেশি ঝুঁকে থাকে। কিছুদিন আগে আমরা মালদ্বীপেও এরকম অবস্থা দেখেছি। এখন এই যে এটা একটা দিক গেল। আরেকটা দিক হলো যে ভারত তার ভূ রাজনৈতিক ভাবে এই অঞ্চলে তার আধিপত্য
সার্বভৌমত্ব ধরে রাখার ক্ষেত্রে তার একটা নিজস্ব দর্শন কাজ করে। সেই দর্শনটা হলো, ভারত মনে করে যে এই অঞ্চলটি হচ্ছে তার প্রভাবাধীন এলাকা, তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। সে মনে করে এই অঞ্চলে বাইরের কোনো শক্তির অনুপ্রবেশ মানেই এটা তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যে কারণে সে এখানে যখন তার যে প্রতিবেশী দেশগুলো যদি অন্য কোনো বড় শক্তির সাথে কোনো ধরনের অ্যালায়েন্স করতে যায়, তখন ভারত উদ্বিগ্ন হয়ে ওঠে, কারণ এটা তার তার দার্শনিক অবস্থান তখন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ভারত দক্ষিণ এশিয়াতে আমি আমার আলোচনাতে যেটা বলতে চাইছি সেটা হলো যে তার প্রভাব বিস্তারের ক্ষেত্রে সে ব্যক্তিকে যেরকম টার্গেট করে, প্রভাবশালী ব্যক্তি, অ্যাট দি সেম টাইম রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকেও সে তার পক্ষে রাখতে চায়। যাই হোক, আমরা বিগত আমলে, সরকারের আমলে বাংলাদেশে দেখেছি যে তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচন হলো, তিনটি নির্বাচনই কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরেও ভারত, যেখানে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রসারের ক্ষেত্রে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত, দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশে ভারত হয়তো একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারত, সেইটা না করে ভারত বরং এই নির্বাচনগুলোকে সমর্থন দানের মাধ্যমে বিগত সরকারকে স্থিতিশীল করার ক্ষেত্রে অবদান রেখেছে। এবং এটা করার মধ্য দিয়ে ওই সরকারের কাছ থেকে ভারত তার গুরুত্বপূর্ণ স্বার্থ, যেগুলো বাংলাদেশ থেকে আদায় করার কথা ছিল, সেই স্বার্থগুলো সে আদায় করে নিয়ে গেছে। এখন আমি বলছি না যে এটা ভারতের একটা ভারতকে আমি দোষী সাব্যস্ত করছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হবে, এটা বাস্তব। ভূরাজনৈতিক প্রত্যেক দেশই তার নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ বজায় রাখবে। তবে এটাও আমি বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে যে শুধুমাত্র বিগত সরকারের সময়ে আওয়ামী লীগই ভারতের ভূরাজনৈতিক প্রভাবের এজেন্ট হিসেবে কাজ করেছে, সেটি যে একমাত্র সত্য তা নয়। এটি আমরা বর্তমানেও, যদিও এটা আমরা আমাদের হাতে নাতে সুস্পষ্ট কোনো প্রমাণ আমরা পাইনি, কিন্তু বিভিন্ন ভাবে আমরা যতটুকু শুনি বা বুঝতে পারছি যে আরো দল রয়েছে বাংলাদেশে যারা ভারতের দিকে তাকিয়ে থাকে, ভারতের সুসম্পর্কের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশে মোটামুটি রাজনৈতিক দলগুলো এটা একরকম স্বীকারই করে নিয়েছে যে ভারতের বাস্তবতাকে অস্বীকার করে ক্ষমতা টিকে থাকা যাবে না, যেটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির দুর্বলতারই একটা বহিঃপ্রকাশ মাত্র। এখন অভ্যন্তরীণ রাজনীতির সাথে ভূরাজনীতির যে সম্পর্ক, এটা শুধু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই যে সত্য তা কিন্তু নয়। এটা পৃথিবীর যত বড় বড় শক্তি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, হ্যাঁ, আমরা দেখি যে বিশেষ করে ইসরায়েলের উদাহরণটা যদি আমরা এখানে টানি, ইসরায়েলও কিন্তু ইসরায়েল একটা ক্ষুদ্র রাষ্ট্র হওয়ার পরেও ইসরায়েল কিন্তু আমেরিকার রাজনীতির উপরে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক দলের উপরে যে অবিশ্বাস্য রকম প্রভাব বিস্তার করে চলেছে গত শতাব্দী ধরে, এটা আমাদেরকে বিস্মিত করে যে তারা একটা নিবিড় প্রস্তুতির মাধ্যমে, কমপক্ষে সেই প্রস্তুতিটা 100 বছর তো হবেই, এই প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে আমেরিকার প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে আমেরিকার রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে আমেরিকার পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছে। বিশেষ করে আমেরিকার যে মধ্যপ্রাচ্য সংক্রান্ত নীতি, এই নীতির উপরে ইসরায়েলি লবির প্রভাব আমরা ব্যাপকভাবে লক্ষ্য করি। সুতরাং এইটা আন্তর্জাতিক রাজনীতিতে অভ্যন্তরীণ রাজনীতি, যে অভ্যন্তরীণ রাজনীতির সাথে ভূ রাজনীতির যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি প্রায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমরা সেটা লক্ষ্য করি। যেমন ধরুন, আমরা যদি এই হিজবুল্লাহর প্রসঙ্গটি
নিয়ে আসি যে ইরান মধ্যপ্রাচ্যে তার একটা প্রভাব ধরে রাখার জন্য সে হিজবুল্লাহকে সহায়তা করার মধ্য দিয়ে, নানানভাবে সহায়তা করার মধ্য দিয়ে সে মধ্যপ্রাচ্যে তার শক্তিশালী অবস্থানকে সে ধরে রাখতে চায়। হিজবুল্লাহকে সে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে সে হামাসের যে ন্যায়সঙ্গত যুদ্ধ, সেই যুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল ইরান। ইরানের এখানে ইরানের লক্ষ্য হচ্ছে আরেক এই অঞ্চলে তার যে ইনফ্লুয়েন্স, যে একটা শক্তি, এই শক্তিটাকে সকলের ধর্তব্যের মধ্যে, সকলের বিবেচনার মধ্যে নিয়ে আসা। সুতরাং এটাই প্রমাণ করে এটা যে শুধুমাত্র একটা নেতাকে প্রভাবিত করে, একটা দলকে প্রভাবিত করে এই প্রভাব বিস্তার করে সেটি নয়। যেমন আমরা দেখি আমেরিকার ক্ষেত্রে ইসরায়েল তো তার আমরা জানি যে অর্থনৈতিক দিক থেকে আমেরিকান জিউসদের একটা ব্যাপক প্রভাব রয়েছে, এবং আমেরিকান জিউসরা আমেরিকা ডেভেলপমেন্টে তারা ব্যাপক বিনিয়োগ করে, যে কারণে তারা এই প্রভাবটা তারা বিস্তার করতে পারে। আবার এট দি সেম টাইম শুধু বিনিয়োগ তারা ওইখানেও করে না, পার্টিগুলো যখন ইলেকশন টাইম আসে তখন তারা বিপুল অঙ্কের চাঁদাও পার্টিগুলোকে দিয়ে থাকে। তো আমার মোদ্দা কথা হচ্ছে যে এই যে মানে অভ্যন্তরীণ রাজনীতির সাথে একটা এক্সটার্নাল পাওয়ারের এই যে কানেক্টিভিটি, এটা একটা বাস্তবতা, বিশ্ব বাস্তবতা, এটা একটা রিয়েলিটি। এখন এই রিয়েলিটিকে বিশেষ করে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র যেগুলো স্মল স্টেট, সেই স্মল স্টেটকে তো ফেস করতে হবে এই রিয়েলিটিকে। এবং সেই যেমন আমরা ইন্দো প্যাসিফিক রিজিয়নে দেখেছি যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে কোয়াডে বাংলাদেশকে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটা চাপের সম্মুখীন ছিল, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকান প্রেশারকে মোকাবেলা করে একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনৈতিক সম্পর্ক স্থাপন করার চেষ্টার মাধ্যমে সে এই চাপটিকে মোকাবেলা করতে পেরেছে। আমরা বিগত সরকারের সময়ও দেখেছি যে কিভাবে সেই সরকারটি ভারত, চীন এবং রাশিয়ার সাথে সম্পর্কের মধ্যে সে একটা ভারসাম্য রক্ষা করার মধ্য দিয়ে সে তার অবস্থান ধরে রাখার চেষ্টা করেছে। যদিও এক পর্যায়ে এসে বিগত সরকার ভারতের দিকে বেশি ঝুঁকে যায়, তার ক্ষমতায় টিকে থাকার জন্য সে ভারতের দিকে বেশি ঝুঁকে যায়। তবে এখন আমি বলি যে অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি তারা কি এইভাবে বাইরের এক্সটার্নাল পাওয়ারের প্রেরণক হিসেবে কাজ করা কতটুকু নৈতিকভাবে গ্রহণযোগ্য, নৈতিকভাবে উচিত কিনা, সেই প্রশ্ন হয়তো আমরা করতেই পারি। সেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আমি মনে করি যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, তারা কখনো এই ধরনের কার্যক্রম করতে পারে না, অন্যের স্বার্থের এজেন্ট হিসেবে কাজ করতে পারে না। বরং দেশপ্রেমিক রাজনীতিবিদ, দেশপ্রেমিক রাজনৈতিক দল, তাদের কর্তব্য হচ্ছে দেশের স্বার্থকে সবার উপরে তুলে ধরা। সেখানে লবিস্ট হিসেবে কাজ না করে, ইন্টারনাল ফোর্স হিসেবে কাজ না করে, একটা দেশের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দেশের উপরে কিভাবে প্রভাব বিস্তার করা যায়, সেটি হবে বিশেষ করে আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশের জন্য এটাই হবে গুরুত্বপূর্ণ। বরং আমাদের দেশগুলো প্রয়োজনে আমরা দেখেছি যে এই ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রশাসনে আমরা লক্ষ্য করছি যে অনেক ভারতীয়দের তারা জায়গা করে নিয়েছে। নিশ্চয়ই এই কাজটা তারা একদিন দুই দিনে করে নাই, তারা একটা দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে এই প্রশাসনে তাদের অবস্থানটা তৈরি করেছে, তারা তাদের প্রভাব তৈরি করতে পেরেছে। আমরা সে থেকে শিক্ষা নিয়ে কিভাবে আমাদের লবিস্ট কালচারটাকে আরো শক্তিশালী করে
শক্তিশালী রাষ্ট্রের উপরে আমরা প্রভাব বিস্তার করতে পারি, তাকে কিভাবে পজিটিভ, তার সাথে কিভাবে পজিটিভ এনগেজমেন্টে যেতে পারি, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখা প্রয়োজন বলে মনে করি। এবং আমাদের ভূ রাজনৈতিক দর্শনের, বাংলাদেশের অভ্যন্তরীণ ভূ রাজনৈতিক দর্শনের মূল বিষয় হবে সেটা যে আমরাও প্রভাব বিস্তার করবো, এবং আমাদের প্রভাব বিস্তারের লক্ষ্য হবে যে আমরা পজিটিভ এনগেজমেন্ট করার চেষ্টা করব। পজিটিভলি আমরা ইন্ডিয়াকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। ইন্ডিয়াকে আমরা নট এট দি কস্ট অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের জাতীয় স্বার্থের বিনিময়ে আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবো না। আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু সেটা জাতীয় স্বার্থের বিনিময়ে না, রাইট? সুতরাং আমাদের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে এই ধারাটা তৈরি করাটা খুব জরুরি যে আমাদের আমরা কেন প্রো ইন্ডিয়ান হতে চাই না, আমরা কোনো প্রো চাইনিজ হতে চাই না, আমরা প্রো আমেরিকানও হতে চাই না, আমরা প্রো বাংলাদেশি হওয়াটা খুব জরুরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই প্রো বাংলাদেশি হওয়াটা খুব দরকার। এই প্রো বাংলাদেশি হয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবো। প্রো বাংলাদেশি হয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে সক্ষম। আপনাদের সকলকে ধন্যবাদ, আবারও দেখা আশা করি।